হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে আলোচনার বিষয় হচ্ছে সুলতান রাজিয়ার সম্পর্কে, অর্থাৎ সুলতান রাজিয়া কে ছিলেন বা তাকে নিয়েই মূলত আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের সঙ্গে আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা, আলোচনার বিষয় শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে, তারা স্ক্রিনে দুটি নাম্বার দেখতে পাচ্ছ, 7076398606 এবং 6295916282। এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে, নাম্বার দুটির মধ্যে কিন্তু যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। ঠিক আছে? এছাড়াও তোমাদের সেমিস্টারে কোর্স ফি সম্পর্কে একটু বলে রাখি। দেখো, তোমাদের কোর্স ফি যেটা আগে ছিল সেটা ছিল হচ্ছে 1199 রুপিস, কিন্তু এই কোর্স ফিটা এখন তোমাদের পে করতে হচ্ছে না। তার কারণ হলো তোমাদের জন্য একটা খুবই সুন্দর অফার রাখা হয়েছে। তোমরা শুধুমাত্র 99 রুপিস রেজিস্ট্রেশন ফি এর মাধ্যমে তোমাদের পুরো সেমিস্টারটা ক্লিয়ার করে নিতে পারছো। এবং এই যে একটা সুন্দর অফার রাখা হয়েছে, এই অফারটা কিন্তু শুধুমাত্র প্রথম 100 জন স্টুডেন্টসের জন্যই কিন্তু রাখা হয়েছে। অর্থাৎ সেকেন্ড সেমিস্টারের প্রথম 100 জন, ফোর্থ সেমিস্টারের প্রথম 100 জন এবং সিক্স সেমিস্টারের প্রথম 100 জন স্টুডেন্টসের জন্য এই অফারটা রাখা হয়েছে। তো এই ছিল ইনফরমেশনের বিষয়। এবার আলোচনার বিষয় শুরু করছি। প্রথমে বলেছি আলোচনার বিষয় হচ্ছে সুলতান রাজিয়ার সম্পর্কে। আচ্ছা, এখানে বলেছে দেখো, ভারতে মুসলিম শাসনের ইতিহাসে সুলতান ইলতুৎমিশের কন্যা সুলতান রাজিয়া ছিলেন দিল্লির সিংহাসনে আরোহণকারী একমাত্র মহিলা শাসক। তাহলে রাজিয়া, সুলতান রাজিয়া কে ছিলেন? ইলতুৎমিশের কন্যা ছিলেন সুলতান রাজিয়া, এবং যিনি কি হচ্ছে যে দিল্লির সিংহাসন আরোহণকারী একমাত্র মহিলা শাসকের কথা যদি উল্লেখ করা হয় তাহলে সেটা ছিল হচ্ছে সুলতান রাজিয়া। ঠিক আছে? আচ্ছা, বলেছে 1236 খ্রিস্টাব্দে তিনি সিংহাসন আরোহণ করেন এবং তার সংক্ষিপ্ত শাসনামলে অসামান্য বীরত্বের কিন্তু পরিচয় দেন। তাহলে এই যে ভারতের যে দিল্লির সুলতানি যুগের ইতিহাসে আমরা কি দেখতে পাচ্ছি, একমাত্র যিনি মহিলা শাসক ছিলেন তিনি ছিলেন সুলতান রাজিয়া। ঠিক আছে? তো তিনি মূলত যে 1236 খ্রিস্টাব্দে কিন্তু যে দিল্লির সিংহাসনে আর কি আরোহণ করেছিলেন, এবং খুবই সংক্ষিপ্ত তার যে রাজিয়ার যে শাসনকালটা ছিল বা শাসন আমলটা ছিল সেটা কিন্তু খুবই সংক্ষিপ্ত ছিল, এবং সেই সংক্ষিপ্ত শাসনকালের মধ্যে তিনি কিন্তু একটা অসামান্য বীরত্বের কিন্তু পরিচয় দিয়েছেন। ঠিক আছে? আচ্ছা, প্রথমে আমরা দেখব হচ্ছে যে সিংহাসন লাভ সম্পর্কে। অর্থাৎ ইলতুৎমিশ তার অযোগ্য পুত্রদের পরিবর্তে যোগ্য কন্যা রাজিয়াকে উত্তরাধিকারী মনোনীত করেছিলেন। তাহলে ইলতুৎমিশের কিন্তু পুত্ররাও ছিল, কিন্তু তাদেরকে ইলতুৎমিশ যে সিংহাসন বসতে না বলে তিনি কি করেছিলেন, যে তার একমাত্র কন্যা, যোগ্য কন্যা রাজিয়াকে কিন্তু উত্তরাধিকারী মনোনীত করেছিলেন। কারণ ইলতুৎমিশের যে পুত্ররা ছিল তারা কিন্তু অযোগ্য ছিল, যার কারণেই তাদের কিন্তু ইলতুৎমিশ উত্তরাধিকারী বলে মনোনীত করে যাননি। তিনি কি করেছিলেন, ইলতুৎমিশ তার যে অযোগ্য পুত্রদের পরিবর্তে তার যে যোগ্য যে কন্যা ছিল রাজিয়া, তাকেই কিন্তু উত্তরাধিকারী বলে কিন্তু গিয়েছিলেন। ঠিক আছে? আচ্ছা, যদিও তুর্কি আমিররা এর বিরোধিতা করে রুকনউদ্দিন ফিরোজকে ক্ষমতায় বসিয়েছিলেন, কিন্তু রাজিয়া দিল্লির জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থনে 1236 খ্রিস্টাব্দে সিংহাসন অধিকার করেছিলেন। এই যে তুর্কি যে আমির অমরাহরা আছে তাদের বিরোধিতা করে তুর্কি আমির অমরাহরা কী করেছিলেন, এটার বিরোধিতা করেছিলেন এবং রুকনউদ্দিন ফিরোজকে ক্ষমতায় বসিয়েছিলেন। কিন্তু দিল্লির যে জনগণ আছে সেটা রাজিয়াকে স্বতঃস্ফূর্ত সমর্থনে তিনি কি হয়েছিল, যে 1236 খ্রিস্টাব্দে সিংহাসনটা কিন্তু অধিকার করে নিয়েছিলেন, অর্থাৎ সিংহাসনটা কিন্তু লাভ করেছিলেন 1236 খ্রিস্টাব্দে। ঠিক আছে? তারপরে রয়েছে হচ্ছে বিদ্রোহ দমন। এখানে বলেছে সিংহাসনে বসার পর লাহোর, মুলতান ও বদায়ুনের বিরোধী শাসনকর্তারা দিল্লি অবরোধ করলে রাজিয়া অত্যন্ত কূটনৈতিক দক্ষতা এবং সাহসিকতার সঙ্গে সেই বিদ্রোহগুলি দমন করে নিজ ক্ষমতা কিন্তু সুসংহত করেছিলেন। অর্থাৎ কি, রাজিয়া যে সিংহাসনটা আরোহণ করলেন সেই সময় তাকে কিন্তু কতগুলি বিদ্রোহের সম্মুখীন হতে হয়েছিল, এবং রাজিয়া কিন্তু কি করেছিলেন, সেই সমস্ত বিদ্রোহগুলি তার দক্ষতার সঙ্গে, সাহসিকতার সঙ্গে সেই বিদ্রোহগুলি দমন করেছিলেন এবং নিজ ক্ষমতা কিন্তু যে সুসংহত আর কি করেছিলেন। তারপরে রয়েছে প্রশাসনিক ক্ষমতা ও সাহসিকতা। এখানে বলেছে দেখো, রাজিয়া মাত্র 3.5 বছর শাসন করেছিলেন। তাহলে রাজিয়ার যে শাসনকালটা ছিল, শাসন আমলটা ছিল, কতটা টাইম অবধি ছিল? মাত্র 3.5 বছর তিনি শাসন করেছিলেন।
তিনি ন্যায় বিচার ও সততার সাথে রাজকার্য পরিচালনা করতেন। তাহলে রাজিয়া এই যে রাজকার্যটা পরিচালনা করতেন, কিভাবে করতেন? ন্যায় বিচারের সাথে তিনি কিন্তু রাজ্যের কার্যটা পরিচালনা করতেন। তিনি সমকালীন পর্দা প্রথা ভেঙে পুরুষের পোশাক পরে রাজসভায় বসতেন। তাহলে সেই সময় যে পর্দা প্রথাটা প্রচলিত ছিল, তিনি সমকালীন সে সময় পর্দা প্রথাটা ভেঙে দিয়েছিলেন। তার সাথে সাথে তিনি কি করেছিলেন? পুরুষের মতো পোশাক পরে রাজসভায় কিন্তু বসতেন, সরাসরি যুদ্ধ পরিচালনা করতেন। এর সাথে সাথে নিজ নামে তিনি মুদ্রা জারি করেছিলেন এবং সেখানে নিজেকে সুলতান বলে কিন্তু ঘোষণা করেছিলেন। তাহলে সুলতান রাজিয়া কি করেছিলেন? নিজের নামের মুদ্রা জারি করে নিজেকে সেখানে যে সুলতান বলে কিন্তু ঘোষণা করেছিলেন। তারপরে পয়েন্টটা রয়েছে তুর্কি আমিরদের বিরোধিতা। এখানে বলেছে রাজিয়ার প্রধান সমস্যা ছিল তুর্কি অভিজাত ও উলেমা সম্প্রদায়। অর্থাৎ এই যে রাজিয়া সিংহাসন আরোহণ করছে বা রাজিয়ার যে শাসনকালটা আছে, সেই শাসনকালের একটা খুবই গুরুত্বপূর্ণ সমস্যা ছিল সে সময়ের যে তুর্কি অভিজাত এবং যে উলেমা সম্প্রদায় আছে, সেটা একটা সমস্যা, প্রধান সমস্যা ছিল রাজিয়ার। তারা একজন নারীর শাসন ও তার স্বাধীন চেতা ব্যক্তিত্ব মেনে নিতে পারেনি। অর্থাৎ এই যে সুলতানি যুগের ইতিহাস রয়েছে, কি দেখতে পাবো একজন যে নারী শাসক হচ্ছে, একজন নারীর যে শাসনটা, তারা কিন্তু এই যে তুর্কি আমির অমরাহ বা তুর্কি অভিজাত উলেমা সম্প্রদায়, এটা কিন্তু মেনে নিতে পারেননি যে একজন মহিলা হয়ে যে শাসন কার্যটা দেখছে তিনি। ঠিক আছে, আচ্ছা। ঐতিহাসিক নিজামের মতে রাজিয়ার মেধা ও প্রশাসনিক যে শ্রেষ্ঠত্ব তুর্কি আমিরদের ঈর্ষার কারণ হয়ে দাঁড়িয়েছিল। অর্থাৎ তুর্কি আমিররা কি করতো? রাজিয়াকে ঈর্ষা করতো। কেন ঈর্ষা করতো? কারণ রাজিয়ার যে মেধা এবং যে প্রশাসনিক একটা যে শ্রেষ্ঠত্ব আছে, তার যে একটা দক্ষতা আছে, তার যে একটা সাহসিকতা আছে, এই সমস্ত বিষয়গুলো কি হচ্ছে? তুর্কি আমিরদের কি করছে? ঈর্ষার কারণ হয়ে কিন্তু দাঁড়িয়েছে। ঠিক আছে, আচ্ছা। এছাড়াও বলেছে দেখো পতন ও মৃত্যু। অর্থাৎ রাজিয়ার শাসনকালটা কিন্তু খুবই কম সময়ের ছিল এবং সেই কম সময়ের শাসনের মধ্যেই তিনি কিন্তু একটা অসামান্য বীরত্বের পরিচয় দিয়ে গেছে। তো একটা সময় পর কি হয়? এই 3.5 বছরের শাসনের পর তার কিন্তু পতন এবং মৃত্যুটা কিন্তু সংঘটিত হয়। অর্থাৎ বিরোধীদের ক্রমাগত ষড়যন্ত্রের ফলে 1240 খ্রিস্টাব্দে স্বামী যে আলতুনিয়া সহ বিদ্রোহীদের হাতে কিন্তু রাজিয়া পরাজিত ও নিহত হয়েছিলেন। তাহলে বিদ্রোহীদের যে এত ষড়যন্ত্র ছিল, এই সমস্ত ষড়যন্ত্রের ফলে কি হয়? 1240 খ্রিস্টাব্দে কিন্তু যে তার স্বামী রাজিয়ার স্বামী যে আলতুনিয়া সহ যে আরও বিদ্রোহীরা ছিল, তাদের হাতে কি হয়েছিল? রাজিয়া পরাজিত এবং সাথে সাথে নিহতও কিন্তু হয়েছিল। তাহলে রাজিয়ার শাসনকালটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে এবং খুব কম সময়ের মধ্যে কিন্তু তিনি অসামান্য বীরত্বের পরিচয়টাও কিন্তু দিয়ে গেছে। আচ্ছা, উপসংহারে বলেছে দেখো সুলতান রাজিয়ার পতন তার ব্যক্তিগত কোনো অযোগ্যতার কারণে হয়নি। অর্থাৎ এই যে সুলতান রাজিয়ার যে পতন ঘটছে, ঠিক আছে, এই পতনটা যে তার অযোগ্যতার কারণে হয়েছিল এটা কিন্তু একদমই না। কারণ সুলতান রাজিয়া কিন্তু একজন যোগ্য যে শাসক কিন্তু ছিলেন। ঠিক আছে, আচ্ছা। বলেছে বরং তৎকালীন পুরুষতান্ত্রিক সমাজের হিংসা ও তুর্কি আমিরদের স্বার্থপর ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন তিনি। তাহলে কি হলো? এই যে সুলতান রাজিয়ার আমরা দেখতে পাচ্ছি তার যে একটা সময় পর পতন ঘটছে। কেন পতন ঘটছে? তার কি অযোগ্যতার কারণে পতন ঘটছে? একদমই না। কেন পতন ঘটছে? বলেছে তৎকালীন সেই সমাজটা যেহেতু পুরুষতান্ত্রিক ছিল, তো সেই পুরুষতান্ত্রিক সমাজের যে হিংসা, তুর্কি আমিরদের যে বিভিন্ন ষড়যন্ত্র, স্বার্থপরতা, এর শিকার হয়েছিলেন কিন্তু তিনি এবং এভাবেই কিন্তু তার পতনটা নিশ্চিত কিন্তু হয়েছিল। ঠিক আছে, বলা হয়েছে দিল্লির ইতিহাসে একজন সফল ও দক্ষ শাসক হিসেবে কিন্তু তিনি আর কি স্বীকৃত পেয়েছেন। অর্থাৎ তার স্বল্পকালের সময়কালটা কিন্তু শাসনকালটা আর কি তার কিন্তু অসামান্য বীরত্বের পরিচয় দিয়ে গেছে। তাহলে সুলতান রাজিয়া কে ছিলেন, তিনি তার রাজত্বকাল সম্পর্কে কী রয়েছে, তিনি কি কি করেছিলেন, সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের সঙ্গে আলোচনা করলাম। আজকে আমার ক্লাসের আলোচনার বিষয় এতটাই। ইনফরমেশন ভিডিও শুরুতেই আলোচনা করে রেখেছিলাম। চলো আজকের ক্লাস এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।